দীর্ঘ যাত্রায় আমার সাথে যারা শুরু থেকে আছেন, বেশ ভালো আছেন। সুখে দুঃখে হাসি আনন্দে আপনাদেরকে যে একটি প্ল্যাটফর্মে দাঁড় করতে পেরেছি, সেটার জন্য মহান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে চিরকৃতজ্ঞতা প্রকাশ করছি। এবং এই ধারাবাহিকতা যেন আমাদের সব সময় থাকে এবং আমরা যেন একটি সুন্দর শিক্ষামূলক প্ল্যাটফর্মে আমরা যেন দাঁড়িয়ে থাকতে পারি এবং এখান থেকে শিক্ষা অর্জন করে যেন কিছু আয় রোজগার বলেন বা আমাদের একটা যেন পজিশন তৈরি করতে পারি, সেই লক্ষ্যে আমি কাজ করে যাচ্ছি আপনাদের জন্য। আপনারা জানেন, যারা আমার দীর্ঘদিনের পথ চলার বন্ধু, তাদের জন্য আমি কিভাবে অক্লান্ত পরিশ্রম করছি। তো আজকের যে পরিস্থিতি বাজারের এবং যে পজিশন দাঁড়িয়েছে, ইনশাল্লাহ ভালো মন্দের ভিতরেও আমরা ভালো থাকবো, এতটুকু নিশ্চয়তা বা এতটুকু যেন থাকতে পারে, সেই জায়গায় আমি আপনাদের জন্য কাজ করে যাচ্ছি। আমি আপনাদের জন্য মাত্র 10টি স্টক বাছাই করেছি, যেগুলোতে আপনারা ইনশাল্লাহ ক্ষতি হবেন না এবং এখান থেকে কিছু পাওয়ার আশায় চুলচেরা বিশ্লেষণ করব, তার কিছু তথ্যভিত্তিক বিশ্লেষণ এবং তার ফান্ডামেন্টাল রাইটস এবং তার বর্তমান পজিশন নিয়ে আমি 10টি স্টক দেব। আসলে বাজারে তো অনেক স্টক আছে, এই স্টক এত যাচাই বাছাই করা এবং এত বাছাই করে দেওয়া, সেটা আপনাদের জন্য ধরতে কষ্ট হবে যে কোন স্টকটি কখন ঢুকবো বা কখন কি করব, তাদের বুঝে আসে না। অনেকেই বলেন যে আপনি এতগুলো স্টক যে আপনি আলোচনা করে দেন, কোনটা কিনবো কোনটা ধরবো। সবগুলোই ভালো হয় আলহামদুলিল্লাহ, সবগুলোই আমার যে চয়েস এবং যে অ্যানালাইসিস করে আপনাদেরকে উপস্থাপন করি, সেখানের ম্যাক্সিমাম স্টকগুলোই ভালো একটা পজিশনে চলে যায়। তো কিছু কিছু হয়তো একটু স্লো থাকে, যেগুলো সামনে ভালো হবে। তো এখন বাজারের যে চিত্র আমরা দেখেছি, আল্লাহর রহমতে এখন বাজারের যে একটি লেনদেন বৃদ্ধি পাচ্ছে এবং একটা কারেকশন কমপ্লিট করে আসছে, সেখানে বাজারটা যে প্ল্যাটফর্মে দাঁড়িয়েছে, আশা করছি বাজার যদি আরো কারেকশন হয় বা আরো কোনো কিছু হয়, এই যে স্টকগুলোর কথা আমি আলোচনা করি বা আপনাদেরকে পর্যালোচনা করে দেই, যে সাপোর্ট জোন, সাপ্লাই জোন, যে স্ট্রং বেড যে জায়গাটা, সেই জায়গাটা আপনাদেরকে ফাইন্ড আউট করে দেখাতে সক্ষম হয়েছে, যেখানে আপনি বিনিয়োগ করলে অন্তত পক্ষে বাজার কারেকশন হলেও আপনার যেন ক্ষতি না হয়, সেই জায়গাটা আমি আপনাদেরকে দাঁড় করাতে সক্ষম হয়েছি। এবং আপনারাও অন্তত উপলব্ধি করতে পারছেন যে আমার দ্বারা আপনাদের বিন্দু পরিমাণ ক্ষতি হবে না ইনশাআল্লাহ, আল্লাহর রহমতে। এইটুকু নিশ্চয়তা দিয়ে আপনাদের জন্য আমি মাত্র 10টি স্টক, যেগুলো ইন ফিউচারে মানে আগামী 1 মাস 2 মাস একটা ভালো একটা রিটার্ন আমরা আশা করছি, সেই জায়গা থেকে আমি কাজগুলো করছি। এই 10টি স্টক, এর ভিতরে আরো বলেছি আপনাদেরকে, আরো স্টক যদি আমি দিতে পারবো, কিন্তু মোস্ট পটেনশিয়াল এবং কিছু ফান্ডামেন্টাল দিক বিবেচনা করে আমি এই কাজগুলো হাতে দিয়েছি, ঠিক আছে। আরো আছে, এই 10টির পরে আরো 10টি আমি আগামীকালকে আরো গভীর বিশ্লেষণ করে আগামীকালকে আরো 10টি স্টকের ভিডিও আপলোড করবো ইনশাল্লাহ। তো আমরা চলে যাই আমাদের স্টকের দিকে। সর্বপ্রথম, এখন যেহেতু একটা টেক্সটাইল মৌসুম, তো সর্বপ্রথম আমি একটা টেক্সটাইলের দিকে আলোচনা করে এসিএফএল হচ্ছে আমান কটন মিল, আমান কটন, এসিএফ, প্রথমটাই আমান কটন, সম্ভবত 18-19 টাকার ঘর, হ্যাঁ 18-19 টাকা 10 পয়সা। আমান কটনের আমরা সর্বপ্রথমে চলে যাব গ্রাফিক্যাল চিত্রের আগে তার বেসিক যে ভিতরের দিক। তো এখন এই তাহলে আমাদের এই আমান কটনের যে ফান্ডামেন্টাল রাইটটা আছে, এটা খুবই স্ট্রং আছে। ইপিএস মাইনাস 2টা কোয়ার্টারে আসছে, ঠিক আছে, কিন্তু ফিউচার বা ফাইনাল কোয়ার্টারে আমরা ইনশাল্লাহ আশা করছি ভালো কিছু এটা থেকে দেখব, এতটুকু অনুভব হচ্ছে। বা বর্তমানে যেহেতু তুলার এই যে 3 মাসের যে একটা তুলার আমদানির যে জায়গাটা, সেখানে যেহেতু তুলা আমদানিতে তারা শুল্ক মুক্ত পাচ্ছে এবং তাদের প্রাইসিংটাও কমে আসছে, সেই ক্ষেত্রে আমার যেটা প্রেডিকশন এবং যেটা কিছুটা তথ্যভিত্তিক ইন্ডিভিজুয়াল কিছু তথ্যভিত্তিক জায়গা থেকে আমি এটা মোটামুটি এনশিওর করতে পারি যে একটা ভালো কিছু আসবে। অলমোস্ট তাদের রিজার্ভ ফান্ডটাও ভালো আছে, পি রেশিও ভালো আছে। পি রেশিওটা আমরা যদি তাকাই, পি রেশিও পি রেশিও অনেক হাই, পি রেশিওটা অনেক হাই, কিন্তু তাদের যে রিজার্ভ ফান্ডটা যদি আমরা একটু দেখি, সেই রিজার্ভ ফান্ড কোথায় দেখবো আমরা, এই যে এখানে দেখবেন যে ফান্ডামেন্টাল অবস্থানটা দেখুন, টেক্সটাইলের মধ্যে তাদের তথ্যভিত্তিক অনুযায়ী রিজার্ভ ফান্ডটা 181
ক্রোর 181 কোটি টাকা তাদের রিজার্ভ ফান্ড আছে। তার মানে তাদের ফান্ডামেন্টালি স্ট্রং আছে। হ্যাঁ, এখানে লোন থাকবে, শর্ট টার্ম লোন থাকবে, মিড টার্ম, লং টার্ম লোন থাকবে। এগুলো এগুলো বিজনেসের পার্ট। তো যদি আমি শর্ট টার্ম এবং লং টার্মের যে লোনটা সেটা 100 কোটি টাকা হলো, তারা আরো 81 কোটি টাকা তাদের রিজার্ভ ফান্ডে এক্সট্রা আছে। এবার চলে যাই আমরা তার বিশ্লেষণের জায়গাটাতে, যে চার্ট কি বলে, যেটা মোস্ট ইম্পর্টেন্ট মার্কেটের জন্য, যেটা মার্কেট প্লে করার এবং মার্কেটের দৃশ্য বুঝার যে জায়গাটা, সেই জায়গাটা আমরা ফলো করব, যে সে কি করতে চায় এবং কি করতে চাচ্ছে। সেই জায়গাতে আমাদের একটা ইম্পর্টেন্ট জায়গা। দেখুন, এই যে কেন এই অ্যানালাইসিস গুলো দেয় এবং কোথায় থেকে আমি এই হিসাবগুলো মিলাই, সেটাও আপনাদেরকে বিশ্লেষণ করব। তাহলে একদিকে হবে আপনার অ্যানালাইসিস দেখাটা, অন্যদিকে আপনার এই বিষয়, তথ্যভিত্তিক বিষয়গুলো কেন এই জায়গাটাতে থেকে একটা মুভমেন্ট আসবে, সেটা আপনারা অনুধাবন করতে পারবেন। দেখুন, এইটা যদি আমি হিসাব করি, যে জুলাই মাসের 31 তারিখ, মানে জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, আগস্ট মাস কমপ্লিট পুরোটা এবং সেপ্টেম্বর, একই জায়গা থেকে জাস্ট সে একটা ডেলিভারি দেওয়ার পর থেকে, এই যে দেখছেন যে সিস্টেম বলেছি যে ওভার ভলিউম হওয়ার পরে যে স্লো থাকে, সেই জায়গা থেকে আপনি দেখুন, এই যে এক দীর্ঘ 2 মাসের জার্নি, এই 2 মাসের জার্নি একই জায়গায় রেখে, একই অবস্থানে রেখে যে কালেকশন হয়েছে এবং কারেকশন হয়েছে, সেই জায়গা থেকে যে চিত্রটা উঠে আসছে, যে ধীরে ধীরে হিস্টোগ্রামের বার ভালো, মানে হালকা হয়ে আসছে এবং ছোট হয়ে আসছে। তার মানে একটা সিগনিফিকেশন পাচ্ছি যে সে একটি রানের জন্য, একটি আপের জন্য সে মোটামুটি ভাবে প্রস্তুতি নিয়েছে। তো যে জায়গায় নিয়েছে, আপনারা জানেন যে আমি যখনই বটম সাইড একদম একদম যে সাপোর্ট জোনটা, সেইখান থেকে আপনাদেরকে ধরিয়ে দেই, যে যেন ওইখান থেকে আপনি যদি কোনো মার্কেটের একটু কারেকশন বা একটু চাপ আসে, সেখান থেকে আটানা 1 টাকা এদিক সেদিক হলেও সেখান থেকে যেন ভালো কিছু পাওয়া যায়, সেই লক্ষ্যে আমি আপনাদেরকে বিশ্লেষণ করে দেই। এখন সে বিশ্লেষণটা কোথায় যেতে পারে আগামী 2 মাসের মধ্যে, আগামী 2 মাস, এর আগেও হয়ে যেতে পারে, এর পরেও হতে পারে, সেই জায়গাতে আপনাদেরকে ভালোভাবে, আমি একটু ভিডিওটা লং করছি এই কারণে যে যেন আপনাদের বুঝতে কোনোভাবেই অসুবিধা না হয়। তাহলে আছে কত, 19 টাকা, 20, 21, 22, 23, 24, 24 টাকা, তার মানে 19 টাকার শেয়ার 5 টাকার গ্যাপ, তার মানে বুঝেন আপনি কত পার্সেন্ট হচ্ছে। 24 থেকে 25 টাকার ঘরটা, 23 থেকে 24 টাকার ঘরটা, এটা 25 পর্যন্ত যেতে পারে। আর এটা পরবর্তী হিসাব, যেহেতু আপনারা ক্ষুদ্র বিনিয়োগকারী, আপনাদের জন্য আমি ওইভাবে বিশ্লেষণটা করি। তো সেখানে আপনি অলমোস্ট 23 থেকে 24 টাকার ঘরটা ধরতে পারেন, কোনো সন্দেহ নাই। এটা যখন প্লে মোডে আসবে, ইভেন ওটার পরেও অনেক কিছু আছে, সেটা পরবর্তীতে আপনাদেরকে ফাইন্ড আউট করে দেখাবো। সেটা হচ্ছে 27-28 টাকার ঘরটা। তো যেহেতু আমরা ফার্স্ট ধাপ যেটা, প্রথম ধাপ যেটা, সেটা ফলো করে 22, 25, 23, যে যেখানে যত যার যতটুকু আহ, লোভ আছে বা ইয়ে আছে, অল্পতে সন্তুষ্ট থাকবেন, অল্পতে সন্তুষ্ট থাকতে আল্লাহ বরকত দিবে, সেই জায়গা থেকে আপনারা এই লেভেলটা দেখতে পারেন। আচ্ছা, এরপরে চলে আসি আমি, তাহলে 22, 50, 23, 24 এই লেভেলটাতে হিট করবেই সে, এবং সে এই ফাইনালি এই জায়গাটা পুরাই হিট করবে, এটা আমার যেটা ধারণা, মিনিমাম 24 টাকার ঘরটা হিট করবে। এখানে কিছু সিগনিফিকেশন আছে, সেই জায়গা থেকে আমি বলছি। এরপরে চলে আসুন, আমরা তাল্লু নিয়ে একটু কথা বলবো। তাল্লু এর আগেও আমি বলেছি 5 টাকা থেকে বলে আসছি, এখন ধীরগতিতে হলেও সে একটা অবস্থানে দাঁড়িয়েছে, সেই অবস্থানটাও দেখবো এবং তার ফান্ডামেন্টাল কিছু দেখবো, সেই বিষয়টা দেখবো। এই দেখুন তাল্লু যে চিত্রটা, এটা এটাকে বলা হয় ডাব্লিউ প্যাটার্ন। এটা যারা টেকনিক্যাল অ্যানালাইসিস বুঝেন, ডাব্লিউ প্যাটার্ন, এই ডাব্লিউ প্যাটার্ন কিন্তু একটা মোস্ট একটা ইম্পর্টেন্ট প্যাটার্ন। এই প্যাটার্নে স্টক অনেক ভালো রেস করে, এটা যারা টেকনিক্যাল অ্যানালাইসিস করেন তারা বেশ ভালো বুঝেন। তাল্লুর যে চিত্র, এই চিত্রর জায়গাটাতে দেখুন যে অবস্থান যেখানে নিয়েছে, মোটামুটি একটা বেশ লম্বা সময় যাবত একই জায়গায় আপ এন্ড ডাউন করছে এবং এখান থেকে কারেকশন বলেন, কালেকশন বলেন, সবকিছু হয়ে আসছে। এই যে আমি যে লেভেলটা বলছি, সেই লেভেলটাতে দীর্ঘ সময় ছিল, এবং আমার যে ইউটিউব চ্যানেল, আপনাদের শিক্ষার লাইভের যে শিক্ষামূলক জায়গা, এখানে শুরুতে বলেছি আমার কয়েক ভাই এই 5 টাকা থেকে 6 টাকার ভিতরে বেশ ভালো প্রফিট করে গেছেন। সস্তা জিনিস 2 লাখ শেয়ার কিনলে 6 টাকার 1 টাকার গ্যাপ হলে 2 লাখ টাকা, এটা বিশাল ব্যাপার ভাই। তো সেখানে এই শেয়ারটি আপনার প্রাইসে কম আছে এবং তাল্লু স্পিনিং এর ফ্যাক্টরি রানিং আছে, এটা আমি একদম ভালোভাবে বলতে পারি। কেননা এই কোম্পানির সাথে আমার একটা মিটিংও হয়েছিল, সিএফওর সাথে আমি বসে মিটিং করেছিলাম গত ডিসেম্বর মাসে। অনেক বিষয় তথ্য
সে সিএফও যা জানে না তার সেই তথ্য আমি নিজে বলার পরে সে অবাক হয়ে আমার মুখের দিকে তাকিয়েছে যে আপনি এই তথ্য কোথায় জানেন। তো তাকে আমি আঙ্গুল দিয়ে দেখিয়ে দিচ্ছি যে আপনি একটা কোম্পানির সিএফও হয়েও আপনি যে তথ্য জানেন না সেই তথ্য আমি আপনাকে দিয়েছি। তো এটা আপনি যে জায়গা আছেন আপনার কি অবস্থানে আছে সেটা আপনি ভালো জানেন। তো অনেক কিছু কথা হয়েছে, অনেক কিছুর বিষয়ে গভীর আলোচনা হয়েছে এবং কিছু বিষয় হয়তোবা কথায় কাজে এগ্রি হয়নি বিধায় তখন একটু স্টপ হয়ে একটু স্লো আছে। কিন্তু একটি তথ্য আপনাদেরকে দেই, সেটা হচ্ছে এই তাল্লু স্পিনিং এর অলমোস্ট 60 লাখ 59 লাখ শেয়ার স্টক আইসিবির কাছে কিনা আছে এবং সেই রেটটাও আমি বলে দিয়েছি যে কততে কিনা আছে। তখন সে আরো বেশি অবাক হয়েছে যে এই তথ্য আমি কোথায় পেলাম বা কিভাবে জানি। যাই হোক, এটার ইনস্টিটিউট কারা, এগুলো ওয়েবসাইট থেকে বিভিন্ন জায়গা থেকে আমি তথ্য সংগ্রহ করেই আপনাদেরকে উপস্থাপন করেছি। তো আরো একটা ইনস্টিটিউট আছে, সেই ইনস্টিটিউটটা দুইটা ইনস্টিটিউটের কাছে শেয়ারটা আছে। তা আমরা চলে যাব প্রথমে অ্যানালাইসিস, গ্রাফ অ্যানালাইসিসের আগে চলে যাব আমরা তার ফান্ডামেন্টালি। যদি মাইনাস করেন, এটা অ্যানুয়ালটা 2 টাকা 62 পয়সা মাইনাস, তো এরপরে 46 পয়সা প্লাস হয়েছিল। তো এখান থেকে যদি দেয় তাহলে 12 পয়সা, 2 টাকা 12 পয়সা, সরি আর একটু কম বেশি হবে, এটা আপনারা ক্যালকুলেশন করে নেবেন। এরপরে 52 পয়সা এবং 96 পয়সা মাইনাস, অলমোস্ট 3 টাকা প্লাস কিছু মাইনাসে আছে, 3 টাকা সম্ভবত 18 বা এরকম কিছু। এটা ভিতরে দেখলে বুঝবো। তো এখন ইপিএস মাইনাস, তাদের মানি ফ্লোটা কিছুটা প্লাস হয়েছে, এখানে 17 পয়সা, এখানে মোটামুটি একটা প্লাসের জায়গায় আছে মানি ফ্লোটা। তাহলে এই মানি ফ্লোটা প্লাস। এখন আরেকটা জিনিস, এগুলো তো ইনস্টিটিউট হোল্ডিং বা এই বিষয়গুলো আসলে আমি অতটা গুরুত্ব দেই না, কেননা এগুলা প্রতি মাসে চেঞ্জ হয়। ইনস্টিটিউট যা ফাইজলামিগুলো করে এটা আপনাদেরকে আমি স্পষ্টভাবে তুলে ধরেছি যে তাদের ইনস্টিটিউট কি করে। এক মাসে দেখায় বেশি আর পরের মাসে আর থাকে না। এখানে কিছুটা ফরেন ইনভেস্টর, আর এই ফরেন ইনভেস্টরের বিষয়ে আপনাদেরকে আলোচনা করেছি। এগুলা বা বিদেশি কোনো লোক না, এরা আমাদেরই পাসপোর্টধারী বা যারা অন্য দেশের সিটিজেন পেয়েছে তারা এখানে বিনিয়োগ করেছে। ফরেনদের এই 4 টাকা 5 টাকার ঘরে 3 লাখ শেয়ার, এগুলো আসলে কোনো এটাই ইন্ডিকেট করেছে এটা বাহিরের কোনো ইয়ে না। তো রিজার্ভ ফান্ড, এদের রিজার্ভ ফান্ড আছে 54 কোটি টাকা রিজার্ভ ফান্ড আছে। লোন আছে, লোন তার চেয়েও বেশি, এটা কোনো ব্যাপার না, ঠিক আছে। এই জায়গাতে কোনো সমস্যা না, এটা লোন থাকবে। একটা কোম্পানি যখন ব্যাংকিং ট্রানজাকশন করে, তাদের ফ্যাক্টরি বিশেষ করে শিল্প প্রতিষ্ঠানে দায়দানা থাকবে, রিজার্ভ থাকবে, সেটা ভিন্ন বিষয়। চলে যাই আমরা এবার চার্টের মধ্যে। চার্ট কি বলে, এই চার্টটা মোস্ট ইম্পর্টেন্ট মার্কেট রিলেটেড যে প্লে রোলের জায়গাটা, ঠিক আছে। এইখান থেকে আমরা ফলো আপ করবো যে কি অবস্থানে তার বর্তমান প্লে রোলের জন্য সে কতটুকু প্রস্তুত বা কি বিশ্লেষণটা, ওইখানে আমাদের মেইন ইম্পর্টেন্ট জায়গাটা। তাহলে ফান্ডামেন্টালি এটা দেখলাম। আরেকটা বিষয় তথ্য বলি, সেটা তাল্লু স্পিনিং এখনো নামটা পরিবর্তন হয়নি, কিন্তু তাদের ওয়েবসাইটে গেলে দেখবেন যে টয়ো স্পিনিং নামে। কেন হয়েছে সেটাও আপনাদেরকে বিশ্লেষণ করে দিচ্ছি। সেটা হচ্ছে এটা 15 সালের পর থেকে কোনো ডিভিডেন্ড দিতে পারছে না। তাল্লু স্পিনিং বাংলাদেশের তুলা আমদানিতে একটা টপ পজিশনে ছিল, কিন্তু তাদের লাইসেন্সে তারা যখন তুলা আমদানি করতে গেছে কোনো একটা জটিলতা সৃষ্টি হয়েছে আমদানির ক্ষেত্রে, হয়তো বা এলসিতে কোনো একটা প্রবলেম সৃষ্টি হওয়ার কারণে তাদের লাইসেন্সটা হেল্ড আপ হয়ে গেছে, যার কারণে তাদের এই পরিস্থিতিটা মোকাবেলা করতে হচ্ছে দীর্ঘ সময়। তো সেই জিনিসটা যেহেতু এই লাইসেন্সটা একটা সমস্যা আছে, তার ওই লাইসেন্সটার কারণেই এই তাল্লুর এই এই পরিস্থিতি হয়েছে। তা না হলে তারা সরাসরি যদি ইম্পোর্ট করতে, যেটা কোর্স ছিল আগে, আর আইসিবি যখন ইনভেস্ট করেছে তখন তাদের পজিশন ভালো ছিল। তো আইসিবির কাছে যে শেয়ারটা আছে এবং প্রাইসিংটাও বলে দিয়েছি যে কোন প্রায় 26 টাকা 30 পয়সা কস্টিং আছে। এই জিনিসগুলো একদম অথেন্টিক তথ্যভিত্তিক আপনাদেরকে উপস্থাপন করেছি। এখন যেহেতু ইন্ডিয়া থেকে তুলা রপ্তানি আমদানি বন্ধ হয়ে গেছে এবং আমেরিকা থেকে সেম, যেটা আমান কটনের বেলায় বলেছি, এই তাল্লুর ক্ষেত্রেও তাই হয়েছে। আর আশা করছি এইবার যে ডিভিডেন্ড, সে নো ডিভিডেন্ড দিতে পারে, কারণ তার যে পরিমাণে ইপিএস মাইনাস আছে। এখন যদি সে তার রিজার্ভ ফান্ড থেকে দেয়, সেটা যদি তার এখতিয়ার, সে যদি বলে যে না আমি
আমার গ্রাহকদের জন্য বা আমার শেয়ার পার্টনারদের জন্য, শেয়ার স্টক হোল্ডারদের জন্য আমি 1% দিয়ে দেব, সেটা দিতে পারে। এটাতে তার ইপিএস মাইনাস থাকুক বা যাই থাকুক, কিন্তু তার রিজার্ভ ফান্ড থেকে যদি সে দিয়ে দেয়, সেটা অনিশ্চিত, সেটা কোনোভাবে আমি নিশ্চয়তা দিতে পারছি না এবং নিশ্চয়তার জায়গাও না এটা তার ইপিএস মাইনাস অনুযায়ী। ঠিক আছে, তো এখন যতটুকু আছে, যেই জায়গাটাতে আছে, এটাতে একটা জিনিস লক্ষণীয়, যে যদি তার ইপিএসটা রিকভারিটাও দেখায়, ডিভিডেন্ডের প্রয়োজনে তার ইপিএসটাও যদি রিকভারি দেখায়, এবং গ্রাফের যে চিত্রটা, আমার যে ক্যালকুলেশনটা আছে আমার এই মার্কেট গ্রাফের যে চিত্র ক্যালকুলেশন, এবং তার যে কারেকশন কমপ্লিট করে একটা জায়গা রেখে সেই জায়গা থেকে কোথায় যেতে পারে, আপনার 6 টাকা 60 পয়সা 50 পয়সার যে স্টকটি, যেহেতু 5 টাকা থেকেও যদি আমি ক্যালকুলেশন করি, সেই চিত্রটা আপনাদেরকে একটা ফিবোনাচি দিয়ে টেনে দেখাবো, যেটা মোটামুটি আমি এর আগে ওই যে আশিকুর রহমান ভাই আমার লাইভের একটা কথা বলেছিলাম, যে আইবি জিআইবি ব্যাংকের ক্ষেত্রে আমি ওনাকে বলেছিলাম যে এই শেয়ারটা আপনার 1 টাকা 80 পয়সা আসবে। যখন বলেছিলাম, তখন উনি যদি আমার কথাটা রাখতেন, এখন স্বীকার করেছেন, এখন যেহেতু ওই সময় তিনি স্বীকার করতে কোনোভাবে রাজি হন নাই, কেন আমার প্রতি তখন একটা তার ফেথ ছিল না। একটা শুরুতে স্বাভাবিক, একটা লোকের উপরে কিভাবে আমি বিশ্বাস করে এই কাজটা করি। তো এখন আমি যদি এটা টপ ধরি, এটা প্রিভিয়াস টপ, যেটা আমি ডিসেম্বরে কালেকশন করেছিলাম, বেশ কিছু কালেকশন করে ফেব্রুয়ারিতে আমি একটা ডেলিভারি দিয়েছিলাম, সেই জায়গা থেকে আমি ক্যালকুলেশনটা করব। কেন? এটার একটা এই ফিবোনাচির যে চিত্রটা, সেটা প্রিভিয়াস টপ থেকে একদম বটম থেকে বটমে নিয়ে আসলে, এটাতে আপনারা আলোচনার সাথে অনেক কিছু শিখতেও পারবেন। ঠিক আছে, তো 4 টাকা 70 পয়সা যেটা লোয়েস্ট প্রাইস ছিল, 4 টাকা 70 পয়সা পর্যন্ত আমি 4 টাকা 70 পয়সাও অনেক শেয়ার কালেকশন করেছি, প্রিভিয়াস হিস্ট্রিতে আছে। এইবার 4 টাকা 80 নিচে আসে নাই, তো সেই জায়গা থেকে আমি হিসাবটা করব, যেহেতু আমার ওই ফেব্রুয়ারির যে আপ প্রাইসটা, সেখান থেকে আমি হিসাবটা এনেছি। তো এখন দেখুন এটার রেজিস্ট্যান্স কোথায়, কোথায় থেকে কোথায় গেলে কোন পর্যন্ত হিট করতে পারে, সেই জায়গাটা আপনাদেরকে দেখাই। এটার এখন বর্তমান যে এই ফিবোনাচি বলতেছে যে আমাকে 5 টাকা 30 পয়সা তার স্ট্রং রেজিস্ট্যান্স, হ্যাঁ এটা রেজিস্ট্যান্স নিচের দিকে বা সাপোর্ট, স্ট্রং সাপোর্ট যেটা বলে 5 টাকা 30 পয়সা। এর উপরের যে সাপোর্ট আছে, একটা আছে 5 টাকা 70 পয়সা, একটা আছে 5 টাকা 6 টাকা, আরেকটা আছে 6 টাকা 30 পয়সা। তাহলে 6 টাকা 30-এ একটা সাপোর্ট, 6 টাকা একটা সাপোর্ট, 5 টাকা 70-এ একটা সাপোর্ট, তার মানে পিছনে যে কতগুলো সাপোর্ট আছে সেটাও আপনাদেরকে দেখিয়ে দিয়েছে। এই যে আপনারা যখন বলেন যে সাপোর্ট ভেঙে ফেলেছে, না ভাই, সাপোর্টের নিচে সাপোর্ট আছে, সেই জিনিসগুলো বাইর করতে হবে আপনাদেরকে এই জায়গা থেকে। এটা আপনি কেডিএস এর বেলা আপনাদেরকে দেখাবো। এখন দেখুন এই জায়গাটাতে, এখন এই বাধাটা তার কোথায়, 60 টাকা 30 পয়সা। এই 60 টাকা 30 পয়সাটা ওভারকাম করা কোনো ব্যাপার না। কেন ব্যাপার না? আপনাদের প্রিভিয়াস হিস্ট্রি থেকে দেখাই, এই 60 টাকা 30 পয়সা তেমন কোনো সাপ্লাই নাই, একদম রেয়ার সাপ্লাই। এরপরের আরেকটা জায়গা কোথায় আছে, 8 টাকা 90 পয়সা। 8 টাকা 90 পয়সায় 1.61 এটার একটা ক্যালকুলেশন, যেখানে আমরা সাধারণত যারা শর্ট টার্মের চিন্তা করি তাদের এই জিনিসগুলো ফলো করি। যেহেতু এটার ফিবোনাচি যে জায়গাটা আছে সেটা পার করে একটা জায়গা অবস্থানে আছে, এখন আছে 0.786, এইটা যখন পার করবে তখন সে অবশ্যই এই জায়গাটা ধরবে, এই জায়গাটা ধরবে কত, 8 টাকা 90 পয়সা। ঠিক আছে, এই 8 টাকা 90 পয়সা কেন ধরবে সেটা প্রিভিয়াস হিস্ট্রি, এই যে দেখেন 8 টাকা 90 পয়সার এই যে বাধাটা। ঠিক আছে, আমি যে আপনাদেরকে শুধু গ্রাফের সাপোর্ট এন্ড সাপ্লাই জোনটা দেখাই, সেটা এবার বুঝতে পারছেন যে আমি কোন ক্যালকুলেশন থেকে কিভাবে আপনাদেরকে এগুলো বের করে আনি। সেটা আমি মুখস্থ হয়ে গেছে, যে আমার ফিবোনাচি টানার প্রয়োজন হয় না, যে এই ফিবোনাচি কি দেখায় কি করে, সেটা আমার সেই শিক্ষা থেকেই আছে। আমার ভিডিওটা একটু লম্বা হবে, এটা যেহেতু একদিকে আপনাদের স্টক অ্যানালাইসিস, অন্যদিকে এটা একটা শিক্ষণীয় জায়গা। ঠিক আছে, তাহলে দেখুন এর পরবর্তী যে ধাপটা, যেটাতে রেজিস্ট্যান্স বলেন বা বিশাল সাপ্লাই জোন বলেন, সেটা হচ্ছে 11 টাকা 50 পয়সা, বিশাল সাপ্লাই যেটা। এবার আসেন আমরা প্রিভিয়াস হিস্ট্রিতে চলে যাই, যে কেন বলেছি বিশাল সাপ্লাই 11 টাকা 50 পয়সা। এই দেখেন চিত্র, আপনারা নিজের চোখেই দেখেন, যা আমি প্রতিদিন আপনাদেরকে লাইভে শিখাই। ঠিক আছে, এই জায়গাটা হচ্ছে তাল্লু স্পিনিং এর। দেখেন দুইটা স্টক করতে আমার আধা ঘন্টা সময় চলে গেছে। কেননা আপনারা বিনিয়োগ করবেন, আপনাদের বিনিয়োগ সুরক্ষা যদি না থাকে, তাহলে আমার এই স্টক অ্যানালাইসিস দিয়ে কি কাজে আসবে? যার কারণে আপনাদের চুলচিরা পুঙ্খানুপুঙ্খ বিশ্লেষণ করে দিচ্ছি, যেটা আপনাদের ভবিষ্যতে আপনারা যেন কোনোভাবেই কোনো ভুল সিদ্ধান্ত না নেন, সেই জায়গায় আমার এই অ্যানালাইসিসটা। এবার আসেন আপনারা আমি চলে যাব আপ্তাবর্ত।
আফতাব অটোটা আপনারা দেখুন যে আমি আরো বেশ কয়েকবার আপনাদের সাথে আলোচনা করেছি, কয়েকবার বা দফায় দফায় আলোচনা করেছি। এই যে দেখেন ফলটা, এটা কোনো সাপোর্ট না কিছু না, কেন না, এটা ট্রিবিনাস মার্কেট ফল করার কারণেই এই শেয়ারটা পড়েছে। তাহলে আমার যদি একটা স্ট্রেংথ জায়গা ধরি, স্ট্রং সাপোর্ট ধরি, তাহলে সেই সাপোর্টটা হচ্ছে এইটা। এটা কত? 34 টাকা 80 পয়সা। বা এটার যদি বটম সাইডটাও ধরি, 33 টাকা 80 পয়সা, এই জায়গাটা। আরো যদি বটম ধরি, 32 টাকা 70 পয়সা বা 32 টাকা 30 পয়সা। অলমোস্ট এই কিছুদিন আগে রিসেন্টলি যখন একটা ফল করেছে, মার্কেট ডাউন হয়েছে, কারেকশন হয়েছে, তখন কিন্তু এই জায়গাটাতে হিট করেছে। তা আপনারা যখন বলেছেন যে 35 টাকার সাপোর্ট ভেঙে ফেলেছে, না রে ভাই, 35 টাকার নিচেও সাপোর্ট আছে, 34-এ আছে, 33-এ আছে, 32-এ। ওই যে আমি যদি ফিবোনাচি ধরে টেনে দেখাই, সেই জিনিসটা আপনাদের দৃশ্যমান হবে। তাহলে আমার যে জায়গা থেকে, আমার যে অবস্থান থেকে আপনাদেরকে ধরাই বলি বুঝাই, সেখান থেকে আপনাদের ভয়ের কোনো কারণ নাই। ঠিক আছে? এখন কি হবে? এটা জানেন যে আপনারা জেড গ্রুপে গেছে, কেন গেছে? তার ডিভিডেন্ড ডিসবার্সমেন্ট করতে পারে না। এবং ডিভিডেন্ড কেন ডিসবার্সমেন্ট করতে পারে না সেটা আপনারা হয়তো জানেন না, বুঝেন না দেখে আপনারা একটা ভুল ধারণার মধ্যে ছিলেন। অ্যাকচুয়াল এই যে গভর্নমেন্ট পরিবর্তনের পরে যে 5টি ব্যাংকের অবস্থান খারাপ হয়েছে, তার মধ্যে এসআইবিএল একটা আছে, এক্সিম আছে, এগুলো কিন্তু এখনো ভালো। তারা মার্জে রাজি হয়নি, কিন্তু বাংলাদেশ ব্যাংকের চাপে পড়ে এই দুইটা এক্সিম ব্যাংক এবং এসআইবিএল যেতে বাধ্য হয়েছে, যেহেতু গভর্নমেন্ট রুল বা গভর্নরের অর্ডার, এটা ভায়োলেট করার কোনো সুযোগ নাই। সেই কারণে এখন আপ্তাবটর কিছু ট্রানজ্যাকশন আছে, এক্সিম ব্যাংক হতে পারে, এসআইবিএল বা অন্যান্য কিছু ব্যাংক যেগুলো এখন বর্তমানে একটু দুর্বল আছে, যার কারণে তাদের এই ট্রানজ্যাকশনটা করতে, এই যে ডিভিডেন্ড ডিসবার্সমেন্টটা করতে দেরি হয়েছে। এবং এই যে যতগুলো ডিভিডেন্ড ডিসবার্সমেন্ট দেরি হয়েছে, সবগুলো এই ব্যাংকিং সিস্টেমের কারণে হয়েছে। এতে কোনো অরিড হওয়ার কিছু নাই, এই কোম্পানির ফান্ডামেন্টাল দিকটা অনেক স্ট্রং। আচ্ছা, আমি গ্রাফের চিত্রটা আলোচনা করেই আপনাদেরকে পরবর্তীতে তার ভিতরের যে ফান্ডামেন্টাল স্ট্রংটা দেখাবো, সেটা আপনাদেরকে দেখিয়ে দেবো, বুঝিয়ে দেবো। এখন কি হয়েছে, এটা যে একটা জায়গায় বেশ লম্বা সময়, সেই এটাও যদি আমি ক্যালকুলেশন করি এখান থেকে, সেই জুলাই মাসের 15 তারিখ থেকে জুলাই, আগস্ট, এখন সেপ্টেম্বর, 3টা মাসের যে কালেকশন যা কিছু হয়েছে এর ভিতরে, সুতরাং এখানে যে একটা বিশাল একটা ইনভলভমেন্ট এবং কালেকশন আছে। আপনারা আমি কয় টাকা শেয়ার কিনি, 10,000, 20,000, 50,000 শেয়ার কিনি, কিন্তু এই যে এইখানে লম্বা চিত্র, আপনারা যদি ভিতরের কালেকশনের চিত্রটা দেখেন, এখানে অন্তত কোটির উপরে শেয়ার ট্রানজেকশন হয়েছে। এখন কি হতে পারে? সর্বপ্রথম তার রেজিস্ট্যান্স যদি আমি ধরি, এইটা ফিবোনাচি টেনে তো আপনাদেরকে তাল্লু দিয়ে বুঝিয়ে দিলাম। তো এইটা দেখেন আমার কতটুকু মুখস্থ এবং কতটুকু ঠোঁটস্থ হয়েছে, এবং ফিবোনাচির চরিত্রটা কোথায় কোথায় গিয়ে ধরে, সেটা আমার যে শিক্ষা, সেই জায়গা থেকে আমি বের করে ফেলেছি। তাহলে এটা আছে কোথায়? 42 টাকা। এই 42 টাকা যদি সে ব্রেকআউট হয়, এবং এই শেয়ার ব্রেকআউট হওয়ার মতো একটা শেয়ার, আপনারা জানেন যে এটা একটা সময় মার্কেটের সবচেয়ে সুপার ডুপার হিটেড স্টক ছিল। এটা আবারও চিত্র দেখবেন, বাজার যেহেতু একটা ফর্মে এসেছে, একটা পজিশনে এসেছে, এটা এক সময় আবারও ঘটবে। এখন এই দিক দেখেন, এই যে ব্রেকআউটের পরে যে সাপ্লাই জোনটা, সেটা হচ্ছে আমি যদি বলি 42 টাকা থেকে 45 টাকা 47 টাকা, এই লেভেলটাতে একটা সাপ্লাই জোন আছে। এখানে গেলে ধাক্কাটা খাবে, তো আপনার এর চেয়ে আর বেশি দরকার তো নাই। 35 টাকায় আপনি এন্ট্রি দিয়েছেন, আমি যখন আলোচনা এনেছি তখন 35 টাকা বা এরও নিচে 33-34 টাকাও নেমেছে, 32 টাকা পর্যন্ত হিট করেছে। যারা ওই লেভেলে ঢুকেছেন তাদের জন্য যদি ধরি 10 থেকে 12 টাকার একটা গ্যাপ, এটা যে বিশাল হিউজ অ্যামাউন্ট। আপনি দেখেন 10,000 শেয়ার কিনলে 12 টাকা, 10 12 1,20,000 টাকা আপনার প্রফিট। তো আপনি যদি 50,000 নেন, তাহলে 5 লাখ, প্রায় অলমোস্ট 6 লাখ টাকা প্রফিট। তাহলে আপনার কোয়ান্টিটি অনুযায়ী এবং আপনার বিনিয়োগ অনুযায়ী আপনার প্রফিটটা টেকিং করতে পারবেন, এটা হবে ইনশাল্লাহ। এতটুকু আপনারা জানেন যে দীর্ঘ 3 মাসের যে যাত্রায় আমি আপনাদেরকে যেসব জায়গা দেখিয়েছি, একটাও কোনো কিছু ব্যতিক্রম হয়নি, এবং সেই জায়গা থেকে আমার প্রতি আপনাদের আস্থা, বিশ্বাস, ভালোবাসা সৃষ্টি হয়েছে। এখন দেখুন আফতাবেরটা তাহলে কমপ্লিট। এবার চলে যায় আফতাবের ফান্ডামেন্টাল স্ট্রং বেসটা কেমন আছে, কি অবস্থানে আছে, সেটা একটু দেখবো। ডিসবার্সমেন্ট হয়ে গেছে, তো যখন তার ফুল পেমেন্টটা ডিসবার্সমেন্ট হয়ে যাবে, তখন আর কোনো টেনশন থাকবে না। এখন দেখুন তার রিজার্ভটা দেখুন, 225 কোটি টাকা তার রিজার্ভ ফান্ড। এখানে তার যে শর্ট টার্ম লং টার্ম, এটা থাকবে। আপনারা জানেন যে আফতাবটো, নাবানা সিএনজি, ইএইচএল, এসবই একই মালিক, যেটা জহিরুল হকের বাংলাদেশের সবচেয়ে প্রথম ধনী এবং সবচেয়ে বড় বড় এই বাংলাদেশের একজন ধনীর, সবচেয়ে প্রথম শ্রেণীর ধনীর একজন এই আফতাবটোর মালিক ছিলেন। তো
এখন আমরা চলে যাব এবার তার প্রাইস টেবিল বা তার ফান্ডামেন্টাল দিকটাও দেখব। তো এখানে দেখুন গত বছর অ্যানুয়ালে ছিল ইপিএস 1 টাকা 42 পয়সা 41 পয়সা মাইনাস। এরপরে সে রিকভারি শুরু করেছে, এরপরে সে ক্রেজ হওয়া শুরু করেছে, এই পর্যন্ত তার ক্রেজ হয়েছে, তাহলে ক্যাশ দিয়েছে 10%। এবার আসেন পি রেশিও, দেখেন তার পি রেশিওটা -27। এই পি রেশিওটা ক্যালকুলেশনটা কিভাবে করে এটা আপনারা অনেকে জানেন, কিন্তু এটার যে তার প্রাইসিং এবং বর্তমান অবস্থান, যে অবস্থানের ভিত্তিতে এটা করা হয়। যেহেতু জেড ক্যাটাগরিতে গেছে, এটা যখন জেড ক্যাটাগরি থেকে তার ডিভিডেন্ড ডিসবার্সমেন্ট করে আর যখন আবারও একটা ডিভিডেন্ড আসবে এবং তার ইপিএস মাইনাসগুলো যখন প্লাস হয়ে যাবে, তখন কিন্তু দেখবেন যে এটার এই রেশিও আর এই জায়গাতে আরো কমে গেছে বা রিকভারি হয়ে গেছে। এখন কালেকশনের দিক থেকেও দেখেন, এই কালেকশনটা মোস্ট ইম্পর্টেন্ট, যে দীর্ঘ এই যে 3 মাস যাবত কোন প্রাইসটাতে পাবলিক ইনভলভমেন্ট হয়েছে বা বড় বড় বিনিয়োগকারীরা ইনভলভমেন্ট হয়েছে, সেটা এই চিত্র দেখেন। এই যে আরেকটা বিষয় আপনাদেরকে বলি, এই যে গতকালকে যে ভলিউমটা হয়েছে সেটা হল্ট প্রাইসে 38 টাকা সামথিং 60 পয়সা সম্ভবত হয়েছে, বা এই জায়গায় কেন হয়েছে? এই যে সাপ্লাই জোনের কথা যে বলেছি, দেখেন এই যে 15 জুলাই সে এই জায়গাতে একটা সাপ্লাই গিয়েছে, দেখেছেন? আপনারা এই সাপ্লাই জোনটা এখান থেকেও বের করে নিতে পারেন, যে আমার যে সিস্টেমটা দেখায় সেই সিস্টেমটা আপনারা কতটুকু অ্যাকুরেসি মিলাতে পারবেন। এই যে 28-90টা একটা 38-90টা একটা সাপ্লাই গেছে, সেই জায়গা আজকে গতকালকে মানে বৃহস্পতিবার লাস্ট ওয়ার্কিং ডেটসেও সেম কোয়ান্টিটিটা একটা সাপ্লাই গেছে। তাহলে সাপ্লাইয়ের দিকটা আপনারা এখান থেকেও বের করে নিতে পারেন, যেটা আমি আপনাদেরকে আলোচনায় আনি। সেটা আজকে তো লাইভে আসতে পারবো না, আমার ফ্যামিলি এক্সপেন্ডেন্ট আছে, আমার ফ্যামিলির লোকজন আসছে, তাদের সাথে সময় থাকবে, যার কারণে পারছি না। আচ্ছা, তাহলে এটা গেল। তাহলে আমাদের এই দিক থেকেও একটা এটা এই ক্যাটাগরিতে আসবে এবং এটা রানিংটা কোথায় সেটাও দেখিয়ে দিয়েছি। আচ্ছা, আমি এবার চলে যাব এসপিসিএল, সাজিবাজার পাওয়ারটার এসপিসিএল। আপনারা জানেন যে এই পাওয়ার সেক্টর যখন প্রিভিয়াস গভর্নমেন্টের সময় যতগুলো পাওয়ার সেক্টর আছে, ডাবল ডি ডাবল ট্রিপল হয়েছে এরকম শেয়ারের মধ্যে এই শাহজিবাজার যখন মার্কেটে এসেছিল 35 টাকা থেকে, যেদিন আসছে কিছু 2 দিন না 3 দিন একই জায়গায় কিছু কালেকশন হয়েছে, অ্যাকুমুলেশন হয়েছে, হওয়ার পরে সেখান থেকে যে টানা হল্টেড করার পরে 70 টাকা নেওয়া হয়েছিল। 70 টাকা থেকে যখন কোয়ারি দিয়েছিল এবং তাকে থামানোর জন্য 2 মাস সাসপেন্ড করে রেখেছিল, ট্রেড সাসপেন্ড করে রেখেছিল, জানেন আপনারা এটা? তো 2 মাস সাসপেন্ড করার পরেও যখন ছেড়েছে, এই পাগলা ঘোড়ার মতন সেটা 330 টাকা পর্যন্ত চলে গেছে। তাহলে বুঝতে পারেন সে এটার যে কতটা রান করেছে, এবং যারা ধরেছিল তখন তারা রাতারাতি কত কিছু হয়ে গেছে। তো এইটার পি রেশিওটা দেখেন একদম কম, 19, যেটা আমাদের ক্যালকুলেশনে বলে 40-এর উপরে গেলেই ঝুঁকি থাকে, কিন্তু এটা মাত্র 19 পি রেশিও, অনেক কম আছে। এটা পাওয়ার সেক্টরে জানেন যে গভর্নমেন্ট চেঞ্জের কারণে মালিক এগুলো পলিটিক্যাল ইস্যুর কারণে কিছুটা ইপিএস দুর্বল হয়েছে। তার মধ্যে ইউনাইটেড পাওয়ারের কথা বলেছে, তা আরো বৃদ্ধি পেয়েছে, ভালো অবস্থানে আছে। এটা এখানেও মানি ফ্লোটাও একটু কম আছে, কিন্তু তার গতবার দিয়েছে 12%। তো আমরা তার ফান্ডামেন্টাল দিকটাতেও চলে যাব, সেটা তার ফান্ডামেন্টাল কি অবস্থান আছে সেটা একটু দেখব, সেই জায়গাটাতে একটু দেখব ফান্ডামেন্টালে কি আছে। তার লোন শর্ট টার্ম লং টার্ম কোনো লোনই নাই, দেখেন কতটা পজিটিভ সাইন, এটাতে লং টার্ম কোনো লোনই নাই, শর্ট টার্ম আছে যেটা 269 কোটি টাকা। 269 কোটি টাকার মধ্যে তার রিজার্ভ এবং সারপ্লাস আছে 429 কোটি টাকা। তার মানে তার লোনের চেয়ে তার ফান্ড, তার যেই রিজার্ভ ফান্ড, এটা হিউজ পরিমাণে আছে, যার মোকাবেলা করার মতন কোম্পানির সার্ভিসের জন্য অনেক কিছু। তো চলে যাই এবার আমরা তার চার্ট কি বলে, আমার চার্ট কি বলে, বা বর্তমান যে প্লে রানের মধ্যে আছে সেই জায়গাতে তার পরিস্থিতি পজিশন কি জিনিস, সেটা আমার দেখার বিষয়। দেখুন, এটা এর মধ্যে আমরা একবার প্লে রোল করেছিলাম, বা আমরা এই প্লে রোলের সাথে পার্টিসিপেট করেছিলাম, এবং আপনাদেরকে সাথে নিয়ে আমার যারা নিয়মিত স্টুডেন্ট আছেন তাদেরকে নিয়ে আমি এই জায়গাটা থেকে, এই যে 43-44 টাকা থেকে ইশারা করেছিলাম, বুঝিয়েছিলাম, বিশ্লেষণ দিয়েছিলাম। আলহামদুলিল্লাহ সেখান থেকে আমরা 50, 52, 48 যে যেখান থেকে নিতে পারছি নিয়েছি, প্রফিটটা নিয়েছি এসপিসিএল এর।
বেশ ভালো একটা প্রফিট করেছি। এখন যেটা হয়েছে সেখান থেকে স্বাভাবিক একটা সাপোর্ট ক্রিয়েট করেছে এবং বলেছি যে ব্রেকআউটের শেয়ার এটা। এখন ব্রেকআউটের শেয়ারটা যে ব্রেকআউট কোন পর্যন্ত আপনারা ধরবেন, ওই যে সাপোর্টের যে সিস্টেমটা আপনাদেরকে দেখাইছি, এটা এসেছিল মাঝখান দিয়ে এসেছিল 44 টাকা সামথিং আসছিল। এখন আলহামদুলিল্লাহ সেখান থেকে ঘুরে গিয়ে কালেকশন করে এখন একটা অবস্থানে নিয়েছে। বৃহস্পতিবারে যে ঘটনাটা ঘটেছে আপনাদেরকে আমি লাইভে বলেছি যে ম্যাক্সিমাম থার্ড ডে প্রফিটটা টেকিং হয়েছে। এখন এই থার্ড ডে প্রফিট যারা ট্রেকিং করেছেন তারা যেই ট্রেকিংটা করেছেন তারা নেক্সট উইকে এটা কি আরো নিচের হবে না ডস খাবে সেটা দেখার বিষয় আমরা রোববারেই চিত্রতে দেখবো ইনশাল্লাহ। এবং কেন হয়েছে সেটাও আপনাদেরকে বিশ্লেষণ করে বুঝিয়েছি যে যখন মার্কেটটা কারেকশন হয়েছে ওই 5400 জায়গাটা আরেকটা সাপ্লাই জোন ক্রিয়েট করেছে, শর্ট সাপ্লাই জোন যেটাকে বলা হয়, সেই জায়গাটাতে হিট করে ব্যাক আসছে, ওইখানে গেছে কিছু সাপ্লাই হয়েছে যে সাপ্লাইয়ের নিয়মটা অনুযায়ী। তাহলে এইবার এটার গন্তব্য কোথায় হতে পারে? সম্ভাব্য গন্তব্য হচ্ছে একটা সাধারণ জায়গা যদি ধরি, আমি যেটা বলি 60 টাকার ঘরে 59-60, এবং এটা যদি ধরি টপারটাও যদি ধরি তাহলে 62-63 টাকার ঘরে। এটা সাপ্লাই তো আর একদিনে হয় না, এটা বেশ সময় নিয়ে হয়, 2-4 দিন আপ এন্ড ডাউনের মধ্যে হয়। কিন্তু এটা যদি এই জায়গাটা একদম খুবই দুর্বল সাপ্লাই, মানে কোনো স্ট্রং সাপ্লাই না, তো ওই স্ট্রং সাপ্লাই যদি না হয়, তো সেখানে কোথায় গিয়ে আরো যেতে পারে এটা পরবর্তী হিস্ট্রি। সেটা হচ্ছে 68 থেকে 68 থেকে আমি এই জায়গায় রাখবো 77 পর্যন্ত। 68 থেকে 77 পর্যন্ত বেশ সাপ্লাই আছে, 68 থেকে 77। এখন কোথায় আছে আর সেটা কোথায় কত পার্সেন্ট হয় হিসাব করে দেখবেন। এটা হচ্ছে এসপিসিএল। আচ্ছা, আরেকটা একটু দুর্বলের জায়গা যায়, দুর্বল স্টক, সেটা হচ্ছে আইবিপি। আইবিপি এটা দুর্বল কিন্তু তার ভিতরগত ইন্ডিভিজুয়াল কিছু নিউজ আছে। এই ইন্ডিভিজুয়াল নিউজ সম্ভবত কোনো দেশের সাথে তার চুক্তিপত্র হয়েছে, যেটা সাপ্লাই এখান থেকে হবে, প্রোডাকশন এখান থেকে হবে, রেট অফ কস্ট হয়তো তাদের সাথে একটা হয়েছে, সমঝোতা হয়েছে, সেখান থেকেই কাজ। তাছাড়া এই যে দেখেন যে চিত্রটা দেখেন যে এই যে ইনভলভমেন্টটা, এটা দীর্ঘ সে জুলাই আগস্ট সেপ্টেম্বর 3 মাসের যে একটা যাত্রা এবং একটা কালেকশন, এটা ফলিং প্রাইস থেকে উঠে আসছে, এটা কোনো ব্যাপার না, এটা দেখারও বিষয় না। মূলত জায়গা ধরেন আপনি যদি বটম সাইডের একটা সাপোর্ট ধরেন 12 টাকা 40 পয়সা, এইদিকে যেটা আছে এটা হচ্ছে 12 টাকা 70-80 পয়সার জায়গা পর্যন্ত এসেছে, আর ওপরে গেছে কত 15 টাকা 70 পয়সা। এগুলো আগামী মাসে তার যদি কিছু পজিটিভ সাইন আছে, আরো কিছু আছে, এবং বি ক্যাটাগরি যেহেতু সে ডিভিডেন্ড দিয়েছে, ডিসবার্সমেন্ট হয়েছে, সব হয়েছে, তার কোনো এখনো ক্যাটাগরির কোনো এফেক্ট আসে নাই। তো সেই জায়গা থেকে এই জায়গাটা পার করা আমার মতে বা আমার যে দীর্ঘ অভিজ্ঞতা বলছে যে যদি সে এখান থেকে পার করে অলমোস্ট এটা 1650, এই জায়গা পার করলে 1650 নয় ভাই, এটা 1650 নয়, এই জায়গাটাতে আপনি দেখবেন সেটা হচ্ছে 17 টাকা থেকে 18 টাকার ঘরটা। আপনি এটা আগামী মাসে এই চিত্রটা দেখার আহ সব সর্বোচ্চ সর্বোচ্চ সম্ভাবনাময় জায়গাটা আমার আছে। এটা আপনাদেরকে ইন্ট্রাকো বলেন, নাহির বলেন, এই জাতীয় শেয়ারগুলোতে আপনাদেরকে চুলচেরা বিশ্লেষণ করে বুঝিয়েছি। এখনো সেই উপরের লেভেলে আছে, সেই 20 টাকা 22 টাকার ঘর থেকে বুঝিয়েছি, এখন 26-27 টাকা 28 টাকা পর্যন্ত গিয়ে সেখানেই অবস্থান নিয়েছে। এবার আসলে আমরা ভিতরগত অবস্থানে যাব যে আইবিপির এর আগের একটা বিশ্লেষণও বলেছিলাম যে আইবিপিটা কি অবস্থান আছে। বি ক্যাটাগরিজ পি রেশিও -58, এটা নাথিং ফ্যাক্ট। তো এখানে ইনস্টিটিউট একটু বাড়তি দেখায়। আরেকটা বিষয় হচ্ছে যে পজিটিভ সাইন যেটা, যে ডাইরেক্টরশিপটার তার ফুলফিল করতে আরো কিছু শেয়ারের কালেকশন হয়তো বা এর ভিতরে করে ফেলেছে, হয়তো ডিক্লারেশন দেয়নি। তো সাধারণত এই ঘটনাগুলো আমরা যখন দেখি যে যদি ডিএসসির যে এই ধরনের ইয়ে থাকে, বিএসসির যে রুলস থাকে যে 30% কমপ্লিট করতে হবে, তারা কি করে এক জায়গায় কালেকশন করে, বা অথবা সে যখন একদম ফুলফিল ফল করেছিল 9 টাকার ঘরে, সেখানেও হয়তো মালিক কিনে রেখেছে এক্সট্রা একটা অ্যাকাউন্টে, হয়তো বা সে একসময় ডিক্লেয়ার দেবে যে আমরা 30% যেটা বাকি আছে সেটা আমরা 1 মাসের ভিতরে কিনবো। তো কি করে 1 মাসের ভিতরে না ওইটা কিনার জায়গাটাতে না গিয়ে তারা কি করে যে যে জিনিসটা দেখায় যে
একদিনের ভিতরে ওই শেয়ারগুলোকে ট্রান্সফার করে দেখিয়ে দেয় যে তারা কমপ্লিট করে ফেলেছে। এটা মান্থ এন্ড অফ মান্থ তারা ডিক্লারেশনটা দিয়ে দেয়। এমন ঘটনাই আমাদের এই মার্কেটের চিত্রতে দেখেছি। তাহলে এই চিত্র সবকিছু আপনাদেরকে দিলাম। ইপিএসটা প্লাস মাইনাসের মধ্যে মাইনাসই আছে, কিন্তু তার যে চুক্তিপত্র হয়েছে সেই জায়গা থেকে আমার একটা বিষয় আছে এবং বিতর্কত কিছু তথ্যভিত্তিক কথাগুলো আপনাদের সাথে শেয়ার করেছি। আরো কিছু কথা আছে। আচ্ছা, এর পরবর্তীতে চলে যাই আইপিডিসি। আইপিডিসি তো আর কি বলবো, এটা তো এত মোস্ট ইম্পর্টেন্ট একটা জায়গা এবং এত মোস্ট ইম্পর্টেন্ট একটা শেয়ার। আপনারা যারা এখানে আইপিডিসি কিনেছেন, আইপিডিসি এই যে জায়গায় কিনেছেন, আমি তো 19 টাকা থেকে আপনাদেরকে বলেছি প্রফিট করেছে, প্রফিট আপনারাও করেছেন। সেই জায়গা থেকে দেখেছেন যে এটা 5% স্টক, 5% ক্যাশ ডিভিডেন্ড দিয়েছে এবং তার যে ইপিএস দেখেন, যে স্ট্রং ইপিএস এবং ভালো ইপিএস, সব দিকে মানি ফ্লোটা দেখেন কত হাই রেঞ্জের আছে এবং তার রিজার্ভ ফান্ড আছে সারপ্লাস 241 আছে। তো এখানে লোন যেটা দেখছেন এটা পাবলিকলি যে লোন দেওয়া হয়েছে সেই লোনের হিসাবটা আছে এখানে, তাদের এটা বিষয়টা আছে। তো একটা মিনিট, আমার এই যে মানে ফোনের এমন একটা সময় আসে, কাজের সময় ইম্পর্টেন্ট কিছু ফোন আছে, একটা মিনিট হোল্ড করেন। তো এখন যে জায়গায় বলছি যে আমরা আইপিডিসি এত ফান্ডামেন্টাল স্ট্রং এবং ফান্ডামেন্টাল শেয়ার, এটা 57, 58, 60 টাকার শেয়ার এখন এই জায়গায় চলে আসছে, ঠিক আছে। তো এখন আইপিডিসিটা কোথায় যে একটা, তো এটা তো কোনো গ্যাপ না এবং আমি এটা নিয়ে একটা প্রোটেস্ট করেছি, যে আপনার প্রতিবাদী কণ্ঠ তুলেছে যে একটি শেয়ার ফান্ডামেন্টাল স্ট্রং শেয়ার 1 টাকা বাড়তে আপনারা নোটিশ দেন। এগুলো যে ডিএসসির যে ইত্রামি ফাত্রামির কথাটা আপনাদেরকে তুলে ধরেছি সেই জায়গা থেকে আমি বলেছি আইপিডিসির পরিস্থিতি পজিশন কি এই শেয়ারটা। অথচ দেখেন দুর্বল কোম্পানি, বন্ধ কোম্পানি নিয়ে 3 গুণ 4 গুণ করছে, তাদের কোনো ধরনের কোনো রিপোর্ট নাই, কিছু নাই, কোনো প্রতিবাদ নাই। জরিমানা করছে এ পর্যন্ত শত শত কোটি টাকা জরিমানা করে, কিন্তু শত পয়সা 100 টাকা পর্যন্ত আদায় করতে পারে না, কিন্তু এই ফাত্রামি গুলো করে থাকে। তো আমি যেটা বলি যে আপনারা যদি ধৈর্য সহকারে এই আইপিডিসিতে যারা থাকবেন, তাদের লং টার্ম যে পজিশনটা, এটা অলমোস্ট 32-33 থেকে এই পুরোটাই এই জায়গা পর্যন্ত যদি বটম ধরেন 36 থেকে 40 টাকা বা 38 টাকা, সেটা কোথায়? এই যে ধরেন এই যে 27 টাকা পার করার পরে, এইটা আপনাকে আরেকটা দিয়ে উদাহরণ দিই, যে সালভো কেমিক্যালের কথা বলেছি যে 25 টাকা যখন সে পার করেছে, 18 থেকে 25 পার করার পরে সেই জায়গা থেকে আপনাদেরকে বলেছি যে এই শেয়ারটা কোথায় যাবে এবং আপনারা হাতে নাতে প্রমাণ পেয়েছেন, যে দেখেছেন যে সেই জায়গাটা কোথায় গেছে, ঠিক আছে। তো আপনাদেরকে যে জায়গাগুলো দেখা এবং কনফিডেন্সিয়ালি আপনাদেরকে যে কথাগুলো বলি, সেখান থেকে আপনারা প্রমাণ পেয়েছেন যে আমার যে তথ্যভিত্তিক বিষয়গুলো, যে ব্রেকআউটের পরে কিভাবে এন্ট্রি দিতে হয়, যে দীর্ঘদিন থাকার পরে যেটা হয় সেই জায়গাটা আপনারা খেয়াল করবেন। তাহলে আপনি যদি লং টার্ম ধরে রাখেন, এটা এই লেভেলটা 32 থেকে 35 লেভেলটা যাবে। এখন বিষয় হচ্ছে আপনারা তো খুব ক্ষুদ্র বিনিয়োগকারী যারা অস্থির থাকেন, যে কেনার পরে 58 টাকা কমলে আপনারা অস্থির হয়ে যান, কিন্তু অস্থিরের জায়গা না এখানে। ধৈর্য, স্থিরতা এবং বুদ্ধিমত্তা হচ্ছে আপনাকে বেনিফিট দিবে। তো আইপিডিসির পরে চলে যায় আমরা কেডিএস এর জায়গায়। কেডিএসটা কোন পজিশনে আছে, কি পজিশনে আছে, সেই জিনিসগুলো আপনাদেরকে দেখিয়ে দেব। কেডিএস, হ্যাঁ, ভিডিওটা একটু লং হলেও এই জিনিসটা আপনাদের জন্য আমি খুবই মানে একটু বিস্তারিত বিশ্লেষণ করেই দিচ্ছি। কেডিএস এটাও একটি ফান্ডামেন্টাল শেয়ার, এটার সিস্টার কনসার্ন অনেক কিছু আছে এবং এটার আর বিতর্কত দেখালাম না, যেহেতু লম্বা ভিডিও হচ্ছে এবং কেডিএস সম্পর্কে অনেকবার দীর্ঘ আলোচনা করা হয়েছে এবং আইপিডিসি নিয়েও দীর্ঘ আলোচনা করেছে। আমি জাস্ট গ্রাফিক্যাল চিত্রটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। সেই জায়গায় এইটার যে এখনকার যে পজিশন আছে, পরিস্থিতি আছে, এইটার জায়গাটাও দুর্বল জায়গায়। এটা একটা রেজিস্ট্যান্স যে জায়গাটা আছে, এটা 57 থেকে
65 পর্যন্ত, 57 স্লো জায়গায়, এখানে বেশি না। মেন ইম্পর্টেন্ট হচ্ছে 62, 63, 65 পর্যন্ত এটা যাবে। আপনারা জানেন যে আগামী মাসে এটার 25, 24, 25 তারিখের দিকে ডিক্লারেশন আসবে। এই ডিক্লারেশনের আগে আগে আমার যে দৃঢ় বিশ্বাস এবং আমার যে পূর্ব অভিজ্ঞতা দেখেছি সেই জায়গায় চলে যাবে। যেটা দেখেছেন অ্যানবয়ের ক্ষেত্রে, যেটা দেখেছেন ইএইচএল এর ক্ষেত্রে, যেটা দেখেছেন এই ধরনের অনেকগুলো স্টকের ক্ষেত্রে বলেছি আপনাদেরকে। তো এটা ইনশাল্লাহ আপনার ডিভিডেন্ড ঘোষণা আসা পর্যন্ত যদি থাকেন, ন্যূনতম 70 থেকে 80 টাকার ঘরে দেখবেন ইনশাল্লাহ। আসেন এবার চলে যায় একটা দুর্বল কোম্পানি, গোল্ডেনসন। গোল্ডেনসন একটা প্লে বয় শেয়ার, GOLD। গোল্ডেনসনটা সময় সংকীর্ণতার কারণে এই লাস্ট মোমেন্টের যে দুইটা আছে এগুলো আপনাদেরকে একটু স্লোলি দেখিয়ে যাচ্ছি যেন আপনারা আহ আহ ওহো নেটে সমস্যা আসছে। তো গোল্ডেনসনটা আমি একটা জিনিস দেখলাম যে দীর্ঘ সময় এই যে এইখান থেকে আপনার এই যে এইখান থেকে এই ফলিং এর পর থেকে জাস্ট মে মাস থেকে এই যে লম্বা যাত্রা সে একই জায়গায় ঘুরছে এবং এটার কিছুটা ডাব্লিউ প্যাটার্নের সিস্টেম তৈরি হয়েছে। যদি আমি ক্লোজলি দেখাই সেই জায়গা থেকে দেখতে পারবেন যে এটা কিছুটা ডাব্লিউ প্যাটার্নের মতনই আসছে সিগন্যালটা, তার চিত্রটা। তো এটার যে কারেকশনটা এবং ইউটার্নের যে লক্ষণটা, যেহেতু বলেছি এইসব স্টকগুলো আপনাদেরকে আগামী মাসে বিশেষ করে অক্টোবর নভেম্বর মাসে এই যে গোল্ডেনসন বলেন, আপনার বিডি থাই বলেন, বিডি ফুড বলেন, বিডি থাই ফুড বলেন, ফুয়াং ফুড বলেন, ফুয়াং সিরামিক বলেন, এই স্টকগুলোর কিন্তু মুভমেন্ট, এই যে আইবিপি বলেন, এই মুভমেন্ট সাধারণত অক্টোবর নভেম্বরের দিকে আসে। যারা পুরনো এক্সপার্ট আছেন তারা আমার কথাগুলো বুঝতে পারবেন, ঠিক আছে। এটা ফান্ডামেন্টালি একটু দেখি, এটা বি ক্যাটাগরির শেয়ার। এর আগে আমি ভুলবশত এটাকে জেড ক্যাটাগরির শেয়ার বলে ফেলেছি। আই এম এক্সট্রিমলি সরি ফর রং ইনফরমেশন। সো এই জায়গাতে যদি আমি একটু ফলো করি যে এটার পজিশনটা কি আছে, পরিস্থিতিটা কি আছে। ইপিএসটা দেখুন, পি রেশিও মাইনাস আছে, সেটা কোনো ম্যাটার করে না। ইপিএসটাও মাইনাস আছে, এদিকেও মাইনাস আছে, কিন্তু কিছু তথ্যভিত্তিক আপনারা জানেন যে পাবলিক ফাংশন বা গেমলার যে এটার ইপিএস, ও সরি বারবার একই ভুলটা করে আসি আপনাদেরকে। গোল্ডেনসন আসলে খুব লম্বা হয়ে যাচ্ছে যার কারণে GOLD গোল্ডেনসনটা এটা এটারও দেখুন ইপিএস পি রেশিও কত আছে, 8 মাইনাস আছে পি রেশিও। ইপিএসটাও মাইনাস আছে। তো এদিকে মানি ফ্লোটা তার প্লাস আছে, মানি ফ্লো প্লাস আছে এবং তার রিজার্ভ ফান্ডের চেয়ে দায়দানা বেশি, এটা বিষয় না, কিন্তু বিষয় হচ্ছে অন্য কিছুই, ইন্ডিভিজুয়াল কিছু তথ্যভিত্তিক এই কথাটা আপনাদেরকে এই গোল্ডেনসনের দিকে নজরে এনেছি। কারণ হচ্ছে গোল্ডেনসন নিয়ে এটা বলেছি যে প্লে বয় শেয়ার এবং কালেকশনের যে জায়গাটা থেকে দীর্ঘ সময় যে কালেকশনটা হয়েছে এটার একটা পরিবর্তন আসবে। এখন চার্টে কি বলছে, কতটুকু যেতে পারে বা কি আলোচনা, সে বিষয়টা আপনাদেরকে দেখিয়ে দেব। গোল্ডেনসন গোল্ডেনসনের যে চিত্রটা, গ্রাফ যেটা বলে, সরি, গোল্ডেনসনের গ্রাফিক্যাল চিত্র যেটা বলে যে তার এই যে দীর্ঘমেয়াদের কালেকশনটা সে কোথায় গেলে ডেলিভারি আসতে পারে। আমি যদি এই জায়গাটা ধরি তাহলে 14 টাকা 80 পয়সা থেকে 15.80 পর্যন্ত, এবং পরবর্তীতে জানেন যে এই ধরনের প্লের যে স্টকগুলো পরবর্তীতে যখন আবারও এখানে সাপোর্ট ক্রিয়েট করে সাপোর্ট জোন আসবে, পরবর্তী ধাপটা আপনাদেরকে আগে একটু দেখিয়ে দিই, যেহেতু এটা একটু লম্বা সময়ের ব্যাপার। তো আমরা এই পর্যন্ত থাকলে ভালো, যেহেতু ক্ষুদ্র বিনিয়োগকারীর জন্য আমি কাজ করে যাচ্ছি। চলে যায় এবার ETL এরটা আমি আগেও দিয়েছি। ETL এর ফান্ডামেন্টালি সবকিছু স্ট্রং, এটা আপনারা আমার প্রিভিয়াস ভিডিওতে আপনারা দেখেছেন, বিশ্লেষণে দেখেছেন, যার কারণে আর সময় দিকে না তাকিয়ে আমি একদম সরাসরি গ্রাফিক্যাল চিত্রতে দেখিয়ে দেই, যেহেতু এটা লাস্ট স্টক এবং এটা নিয়ে আরো গভীর আলোচনাও হয়েছে, আপনারা দেখেছেন। এখানে যদি দেখাই যে জায়গা থেকে আছে 10 টাকার ঘরটা থেকে 11.90 12, এটা ইনশাল্লাহ এক ধাপে এটা যাবে, এটার পরবর্তীতে আরেকটা ধাপে ওইখান থেকে একটু কারেকশন করে আরেক ধাপে এই জায়গা 14.50 টাকা বা 15 টাকা পর্যন্ত যাবে। তাহলে 11 টাকা থেকে 15 টাকা পর্যন্ত থাকি, এবং মার্কেট যদি ফেভারে থাকে, এবং এটার যে চিত্র আমি প্রিভিয়াস যখন আমি এটা নিয়ে কিছু বাই সেল করেছি তখন সেই ধারাবাহিকতা থেকে দেখছি যে তার 17 টাকা পর্যন্ত যাওয়ার একটা পসিবিলিটি আছে, এবং
যাবে এই ধরনের একটা মোটামুটি একটা কনফিডেন্ট আছে। এখন বাজারের চিত্র যদি কোনো ধরনের পলিটিক্যাল এনভায়রনমেন্টের কারণে যদি কিছু হয় বা অন্য কোনো পরিস্থিতির কারণে হয় সেটা ভিন্ন বিষয়। কিন্তু আবার যেই প্রিভিয়াস এক্সপেরিয়েন্স সেখান থেকে আপনাদেরকে বলছি যে এই জায়গাটাতে যাবে। তো লম্বা সময় একটু বেশি সময় হয়েছে, আপনারা একটু মনোযোগ সহকারে কথাগুলো শুনবেন এবং বিশ্লেষণগুলো দেখবেন। সে পর্যন্ত ভালো থাকুন ইনশাল্লাহ। আগামী শনিবারে আরেকটি 10টি স্টকের এরকম যাচাই বাছাই করে ফান্ডামেন্টাল দিক দেখে এবং সবকিছু বিবেচনা করেই আপনাদেরকে উপস্থাপন করবো ইনশাল্লাহ। তো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।
আসসালামু আলাইকুম প্রিয় বিনিয়োগকারী ভাই বোনেরা। আপনারা জানেন যে গতকালকে রাতের লাইভে কিছুটা বিঘ্ন ঘটেছিল নেটের প্রবলেমে। আমার ওয়াইফাই কানেকশনে প্রবলেম ছিল। তো যাই হোক, হাসি মজাকের ভিতরে অনেক কথা বলেছি। আপনারা বেশ প্রায় ৭ থেকে ৮ জন আমাকে ৫০০-১,০০০ টাকা করে পাঠিয়েছেন। সবাই প্রতি কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানাই যে আপনারা আমাকে অফুরন্ত ভালোবাসেন এবং ভালোবাসার জায়গাটা আমি সেভাবে আপনাদের জন্য তৈরি করে নিয়েছি। আলহামদুলিল্লাহ এই